বাংলাদেশে যারা এরকম কথাবার্তা বলছেন তারা ভারতের অবদানকে অস্বীকার করছেন। তারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কি এখন বর্তমানে, আর ভারত কতটা বন্ধুস্থানীয় বাংলাদেশের কাছে। এই বিষয়টা নিয়ে যদি আগে একটা কথা বলি আমরা। আহ, সেটি আমি যদি বলি, এভাবে বলি যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের যারা কর্তা ব্যক্তি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যাদের উপদেষ্টা পরিষদের যারা গুরুত্বপূর্ণ সদস্য, প্রত্যেককেই প্রত্যেকটা দিনেই বলছেন যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া বাংলাদেশের চলা মুশকিল। ভারতের সঙ্গে তাদের মানে যে তাদের আলোচনায় যেটা আমরা এখন বুঝতে পারি যে আসলে তারা ভারত বিরোধী কথাবার্তা বলে বেশ বিপাকেই পড়েছেন। তারা এই মুহূর্তে ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। কারণ ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য এবং অন্যান্য সেক্টরের যেসব মালামাল যায়, বিশেষ করে গার্মেন্টস এর কাঁচামাল, বাংলাদেশের আপনি জানেন যে রেডিমেড গার্মেন্টস পৃথিবীতে বিখ্যাত, এবং তা থেকে একটি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন হয় বাংলাদেশের। এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় সাপোর্ট কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস সেক্টরের ম্যাক্সিমাম কাঁচামাল যেটা দিয়ে গার্মেন্টস তো হয়, সেটি কিন্তু বাংলাদেশ থেকে ভারত থেকেই বাংলাদেশে যায়। তো বাংলাদেশের এই শুধু এটি একটি সেক্টর, এরকম প্রত্যেকটি সেক্টর, যেমন বাংলাদেশের যে ট্রাক চলে, পণ্যবাহী ট্রাক, এটা কিন্তু টাটা কোম্পানির ম্যাক্সিমাম, মানে 90% টাটা কোম্পানির ট্রাক। এই ট্রাকের পার্টস যদি না যায় তাহলে ট্রাক চলতে পারবে না। আপনি খাদ্যদ্রব্য, বিশেষ করে ডাল, আহ, চাল, চিনি, আপনার মশলা জাতীয় দ্রব্য, আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা যেটা আমরাকে বলি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, মানে বাংলাদেশের মানুষ যেটাকে বেশি ব্যবহার করে, সে খাদ্যদ্রব্যের উল্লেখযোগ্য বিষয়টি কিন্তু মশলা। একদম। সেই মশলাটা কিন্তু ঢাকার যে বিরিয়ানি, আপনি যে বিরিয়ানির গল্প করেন, সেই বিরিয়ানির চাল এবং মশলাটা কিন্তু ইন্ডিয়া থেকে যায়। একদম। তো এই পরিস্থিতিতে এই দাঁড়িয়ে বিরিয়ানি তারা খেয়েই তো বলছেন, এই বিরিয়ানি খেয়েই তো গা গরম করে কলকাতা দখল করতে আসার ঘোষণা দিয়েছিলেন এটাই রিটায়ার্ড। কিন্তু মজার ব্যাপার যে এই ভারতীয় প্রোডাক্ট দিয়ে বিরিয়ানি বানিয়ে খেয়ে সেই আহ তাগদে, সেই শক্তিতে তারা ভারত দখল করতে আসে। এটা খুব মজার ব্যাপার। আর বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ে মানে উন্নয়ন প্রকল্প, বিশেষ করে গত 20-25 বছরে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো হয়েছে, সেগুলোর টেকনিক্যাল সাপোর্ট, ম্যাক্সিমাম বড় বড় প্রকল্পের টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু ভারত থেকেই যায়। স্বাভাবিক এবং না আপনি শহীদুল বাবু, আমরা তো আপনি কখনো বাংলাদেশের শত্রুতা মানে শত্রুতা করিনি বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ আমাদের ভাই, বাংলাদেশ আমাদের সঙ্গে, বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশের জন্য আমাদের সৈনিকরা জীবন দিয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অতি মধুর। সরকার বদলাতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার বদলাক বা সেখানে অভ্যুত্থান হয়ে সরকার বদলাক, সেই বিষয়টাতে ভারত কিন্তু সবার আগে মোহাম্মদ ইউনূসকে ফোন করে বাংলাদেশের সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং শুধু তাই নয়, ভারতের বিদেশ সচিব গিয়ে কথা বলেছেন সেইখানে গিয়ে, বিক্রম মিস্ত্রি গিয়ে কথা বলেছেন সেখানে। ভারত তো কখনো শত্রুতা চায়নি, কিন্তু বাংলাদেশের মননে এখন যারা সরকার চালাচ্ছে, আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা চাইছে বন্ধুত্ব করতে, কিন্তু আসিফ নজরুল তার মুখে তো অন্য কথা বেরোচ্ছে। আসিফ নজরুল বেসিক্যালি এই যে যারা ছাত্র প্রতিনিধি, ছাত্রদের দ্বারা সে হচ্ছে নির্বাচিত একজন আহ, নেতা, ছাত্রদের নির্বাচিত একজন প্রতিনিধি সরকারে। তো রিসেন্টলি একটি বিষয় আমি আপনাকে বলি, যে ঢাকার শহীদ মিনারে একটি ছাত্র সমাবেশ হয়েছে, এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই হয়েছে। তো সেখানে আমরা কি দেখতে পেলাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার রাস্তায় একসময় লাখ লাখ মানুষ নেমে এসেছিল, এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই সমাবেশে আমরা ছাত্রদের দেখলাম খুবই কম, সাধারণ মানুষ ছিলই না। আর কিছু শিবির, ছাত্র শিবির, জামাতের যে ছাত্র সংগঠন, তারা ছিল এই আহ, সমাবেশে। তো মূলত এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন যেটাকে বলা হচ্ছে, যাদেরকে করা হচ্ছে, এরা মূলত এখন এই জামাত শিবিরের দ্বারা পুষ্ট।
জামাত শিবিরের আহ, শক্তিতে বলীয়ান। তো এই ছাত্ররা যেহেতু, এই ছাত্রদের প্রতিনিধি যেহেতু আসিফ নজরুল এই জন্য ভারত বিরোধী কথাবার্তা বলছে। কারণ এইসব ছাত্রদের সমাবেশ থেকে প্রথম স্লোগান হয় ভারত বিরোধী স্লোগান। তারা বলে ঢাকা না দিল্লি, এটা হচ্ছে তাদের স্লোগান, ফার্স্ট স্লোগান। কিন্তু তারা সম্পর্ক করছে কিন্তু পাকিস্তানের সঙ্গে। তাদের প্রতিনিয়ত যোগাযোগ যারা যাতায়াত নিজেরা পাকিস্তান খেতে পায় না এম্বাসিতে। তারা বাংলাদেশকে সাহায্য করবে। হ্যাঁ, তো পাকিস্তান এম্বাসির সঙ্গে তাদের যোগাযোগ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসছে। পাকিস্তান অ্যাম্বাসিডর বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের নিয়ে ছবি দিচ্ছে, সেই ছবিগুলো পোস্ট করছে যে সে ছাত্র প্রতিনিধির সাথে সাক্ষাৎ করছে। তার মানে পাকিস্তান জামাতের মদতপুষ্ট ছাত্র সংগঠন এখন দাবি করছে তারা বাংলাদেশের সর্বোচ্চ শক্তি। তাদের প্রতিনিধি হচ্ছে আসিফ নজরুল। তো সে তো ভারত বিরোধী কথাবার্তা বলবেই, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই আসিফ নজরুলের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুক এর যে অ্যাকাউন্টটি রয়েছে, সেটির আপনি 2020 সাল বা 21 সাল এর আগে যেয়ে দেখুন, সে ভারতের জন্য কত কথা বলেছে, সে আওয়ামী লীগের জন্য বলেছে, সেই জামাতের বিরোধিতা করেছে। ইভেন এই আসিফ নজরুল কিন্তু একসময় জামাতি ইসলামের একটি বিচার হয়েছিল 1971-এ বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধের মানবাধিকার অপরাধ সংগঠিত হয়েছিল তা নিয়ে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একটি গণ আদালত গঠিত হয়েছিল। সেই আদালতের কিন্তু তিনি একটি অংশ ছিলেন, এই আসিফ নজরুল। তো যিনি জামাতের বিরুদ্ধে, উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে দেলোয়ার হোসেন সাইদি, জামাতের যে মরহুম নেতা দেলোয়ার হোসেন সাইদি, তিনি যুদ্ধ অপরাধী, এটা কিন্তু আসিফ নজরুলের। বেশ। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা, তাদের যারা কর্তা ব্যক্তি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যাদের উপদেষ্টা পরিষদের যারা গুরুত্বপূর্ণ সদস্য, প্রত্যেককেই প্রত্যেকটা দিনেই বলছেন যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া বাংলাদেশের চলা মুশকিল। ভারতের সঙ্গে তাদের মানে যে তাদের আলোচনায় যেটা আমরা এখন বুঝতে পারি যে আসলে তারা ভারত বিরোধী কথাবার্তা বলে বেশ বিপাকেই পড়েছেন। তারা এই মুহূর্তে ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। কারণ ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য এবং অন্যান্য সেক্টরের যেসব মালামাল যায়, বিশেষ করে গার্মেন্টস এর কাঁচামাল, বাংলাদেশের আপনি জানেন যে রেডিমেড গার্মেন্টস পৃথিবীতে বিখ্যাত, এবং তা থেকে একটি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন হয় বাংলাদেশের। এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় সাপোর্ট কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস সেক্টরের ম্যাক্সিমাম কাঁচামাল যেটা দিয়ে গার্মেন্টস তো হয়, সেটি কিন্তু বাংলাদেশ থেকে ভারত থেকেই বাংলাদেশে যায়।